আমাকে ভেবেছে ওরা বাংলাদেশি। আমার প্যান কার্ডটা চাইলে প্যান কার্ডটা দেখালাম, প্যান কার্ডটা আমার হাতে দিল, প্যান কার্ড তোর ভুল তাই দিলে আমাকে ফেক দিল। ও বেঙ্গলার থেকে আসছিলাম কলকাতায়, হাওড়া যাচ্ছিলাম। কারা ফেলেছে চিনতে পেরেছো? চিনতে পারেনি বলেই তো এরকম প্রবলেম। লেগেছে কোথায়? বুকে, পায়ে, হাতে। ওই প্রাণী মারতে চাইছিল? প্রাণেই মারতে চাইছিল। যার বক্তব্য আপনারা শুনলেন তিনি পরিযায়ী শেখ মনিরুল। তার কি বক্তব্য? তিনি বেঙ্গালুরু থেকে হাওড়ায় ফিরছিলেন ট্রেনে, আর সে সময় কয়েকজন বাংলাদেশি ভাবে তাকে, এবং সে সময় যখন তিনি তার প্যান কার্ড দেখান কিন্তু তারপরেও তারা শোনে না, তাকে ধাক্কা মারে, যেখানে তিনি আহত হন এবং তাকে খুনের পরিকল্পনা ছিল এমনটাও দাবি করলেন তিনি। কিন্তু এই পুরো বক্তব্যটাই গল্প। ভাইরাল হওয়ার নেশায় পরিযায়ী, ভাইরাল হতে চেয়ে গল্পের ফাঁদ মুর্শিদাবাদের যুবকের। বেঙ্গালুরু থেকে ফিরছিলেন শেখ মনিরুল। কেন বলছি পুরোটা ভাইরাল হওয়ার জন্য, কিভাবে এটা সামনে এলো জানাবে শঙ্কর রায়, রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, দেখো, তোমার জানিয়ে রাখি যে এই যে সকাল থেকে একটা ঘটনা কেন্দ্র করে হুলুস থুলুস কাণ্ড ঘটে গেছে, তার কারণ তুমি জানো যে দেশ জুড়ে বাঙালি বলার পরিযায়ী শ্রমিকদের উপরে হামলার অভিযোগ আসছে। আর এই যে গল্প ফেলেছিলেন মুর্শিদাবাদের যুবক মানারুল শেখ বলে এক যুবক, তিনি আজ সকালে সংবাদ মাধ্যমকে জানায় যে একটি ট্রেন করে ব্যাঙ্গালোর থেকে যখন মুর্শিদাবাদ ফিরছিল তাকে বাংলাদেশি তকমা দিয়ে রীতিমতন ফেলে দেওয়া হয় ট্রেন থেকে। এরপরে তিনি নেমে আহত তাকে উদ্ধার করে বলা যায় যে বেঙ্গা থানার পুলিশ তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। এরপরেই রেল মনে চলে বসে এবং সেই যুবককে তুলে নিয়ে আসা হয় খড়গপুরে, যেখানে রেল পুলিশের আরপিএফ, জিআরপি এবং বলা যায় যে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ বারবার দফা দফা তাকে যখন জেরা করা হয়, তিনি জানান যে পুরোটাই গল্প ফেলে নিজেকে ভাইরাল হওয়ার জন্য এই গল্প তিনি ফেলেছিলেন। এরপরে তার পরিবারের লোকেরা আসে, তাদেরকে তার কাছে যখন জানতে চাওয়া হয়, তিনি বাড়ির লোকরা জানান যে 3 দিন আগে ট্রেন থেকে নেমে গেছে, বিভিন্ন স্টেশন ঘুরে তিনি আজকে সকালে দিলদার বাখরাবাদে পৌঁছেছিল। সেইখানে তিনি এই গল্প ফেলেছেন যে তাকে বাংলাদেশি তকমা দিয়ে ট্রেন থেকে ধাক্কা মেরে দেওয়ার চেষ্টা করেছিল। এরপরে তার পরিবারের লোকেরা সেখানে পৌঁছায়, তাদের সঙ্গে তখন কথা বলে পুলিশ জানতে পারে একেবারে ঘটনাটাকে একেবারে বলা যায় ভাইরাল, পুরোটাই গল্প ভাইরাল হওয়ার জন্য। বেলদা হাসপাতালের রিপোর্টে আঘাতের প্রমাণ মেলেনি, দীর্ঘ জিজ্ঞাসাবাদে ভাইরাল হওয়ার তথ্য ফাঁস। আর তারপরেই আবার শেখ মনিরুল কি জানিয়েছেন দেখুন। মিথ্যে কথা বলেছিলে তো? তোমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি তো? কেউ তোমাকে বাংলাদেশি বলে মেরেছে? মারেনি তো? এইরকম একটা সেন্সিটিভ ইস্যু, তারপরে এইরকম একটা গল্প ফাঁদা কোন মানসিকতা থেকে হয়? আমরা কথা বলেছিলাম মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে, তিনি বলছেন চটজলদি নাম কেনার চেষ্টা, দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই প্রবণতা কমার সম্ভাবনা, এমনটাই মন্তব্য মনোরোগ বিশেষজ্ঞের। এইসব যারা ইন্ডিভিজুয়াল যারা এরকম করে তাদের একটা তাড়াতাড়ি চটজলদি নাম কেনার একটা প্রচেষ্টা থাকে। এটা কোনো মানসিক রোগ না, কিন্তু একটা বিকৃতি, যেখানে আমরা ইংরেজিতে বলি এরা নার্সিসিস্ট হয়, আত্মকেন্দ্রিক হয়। সেই জন্য এই কম্বিনেশনটা যখন হয় তখন তারা যে কোনো প্রকারে একটা নাম কেনার উপায় অবলম্বন করে। যেটা ঘটনা ঘটেছে সেটা করতে যাওয়ার যে ফলস একটা প্রিটেন্স করেছে, সেটা করতে গিয়ে সে নিজে পড়ে হাত পা ভাঙতে পারতো। কোনো একটা দৃষ্টান্তমূলক যদি এদের শাস্তি দেওয়া যায় তাহলে হয়তো আরো এরকম ছেলেমেয়েরা এই সব থেকে বিরত থাকতে পারে। আসি পরের খবরে। আক্রোশে অস্ত্র মামলায় ফাঁসানো ছক, দেহ ব্যবসার প্রস্তাবে ফেরাতেই রাগে ফাঁসানো ছক, বারবার চাপের জেরেই তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত ছাত্রের। উচ্চ মাধ্যমিকের মাঝেই বিয়ের সিদ্ধান্ত পরীক্ষার্থীর। পূর্ব বর্ধমানের গোলাপবাগে রেজিস্ট্রারের কাছে যুগল। সরাসরি চলে যাব, শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, একটু জানতে চাইবো ঠিক কি হয়েছিল, কেন এই আগ্নেয়াস্ত্র রাখা হলো, কে এই আগ্নেয়াস্ত্র রাখলো, তারপর কি হলো? দেখো, এক যুগল গতকাল ভ্যালেন্টাইন ডের দিন দুপুরবেলা বর্ধমানের গোলাপবাগ মোড়ে একটি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়েছিল এবং সেখানে তাদের বিয়ের রেজিস্ট্রির ফর্ম ফিল আপ করেছিল এবং তখন
যখন বেরিয়ে আসে তখনই পুলিশের পক্ষ থেকে তাদের গাড়িতে তল্লাশি চালানো হয় এবং সেই গাড়ির অর্থাৎ স্কুটার থেকে একটি রিভলভার পাওয়া যায় এবং এরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং ওই যুগলের সঙ্গে কথা বলে এবং জানতে পারে যে তাদের ফাঁসানোর জন্য এই রিভলভার রাখা হয়েছিল। কারণ এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাকে দেহ ব্যবসার প্রস্তাব দেওয়া হয়েছিল, মোটা অঙ্কের টাকাও তাকে অফার করা হয়েছিল, কিন্তু সে সেই প্রস্তাবে রাজি হয়নি এবং বারংবার তাকে এই প্রস্তাব দেওয়ার জন্যই সে তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। উচ্চ মাধ্যমিক চলাকালীন সে বিয়ের সিদ্ধান্ত নেয়। এই বিষয়টি তদন্তে উঠে এসেছে এবং এরপরই শ্রীকান্ত দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ওই স্কুটারের ডিকিতে অস্ত্র রাখার জন্য এবং এই শ্রীকান্ত দাস খাগড়াগড়ের এক ব্যক্তি, তার কাছ থেকে এই আগ্নেয়াস্ত্রটি নিয়েছিল গত 13 তারিখ এবং সে এদের অগোচরে অর্থাৎ এই যুগলের অগোচরে সেই অস্ত্রটি গাড়ির ডিকিতে রেখে দেয়, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি যেটা পুলিশি তদন্তে উঠে আসছে যে এই জুয়েল আহমেদ নামে এক ব্যক্তির কাছ থেকে, সে খাগড়াগড়ের এক ব্যক্তির কাছ থেকে এই শ্রীকান্ত এই অস্ত্রটি পেয়েছিল। এখন ওখানে কতদিন ধরে এই অস্ত্র ব্যবসা চলছে বা অন্য গোলা বারুদ রয়েছে কিনা এইসব পুলিশ এখন জানতে চায় এবং সেই জন্যই এই শ্রীকান্ত দাসকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে আজকে আদালতে তোলার পর। এরপরে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে এই ব্যাপারে বিস্তারিত তদন্ত পুলিশ চালাবে। বেশ, বন্দুকটা কে দিয়েছিল তোমাকে? আমাকে দেয়নি, ওই ছেলেটাকে জুয়েল আহমেদ দিয়েছে। জুয়েল কে? ওটা একজনটা মানে যাচ্ছে জুয়েলটা কে? কেন আম শিখেছিলেন? স্বামী রাখিনি, অন্যজনা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। কে ফাঁসিয়েছে? সরু না, কে ফাঁসিয়েছে? ওই একটা বাচ্চা ছেলে। জলপাইগুড়ির পোড়াছাড়ে সিন্ডিকেট সংঘর্ষ, অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বালি বোঝাই গাড়ি আটকানো ঘিরে উত্তেজনা, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হামলার অভিযোগ। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, প্রথম থেকেই তো এই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন, অবশেষে গ্রেফতার হতে হলো। দেখো, আজ বিকেলেই কিন্তু 5 জনকে গ্রেফতার করেছে এনজিপি থানার পুলিশ এবং গোটা ঘটনা যেটা জানাই যে এই সিন্ডিকেট রাজনীতি কিন্তু তৃণমূল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে এবং তৃণমূল সমর্থকের দোকান ঘর ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয় এবং গোটা ঘটনা কিন্তু অভিযোগের তীর ওঠে স্থানীয় যে পঞ্চায়েত সদস্য আছে তৃণমূলের রাজু মণ্ডল এবং তার অনুগামীদের বিরুদ্ধে। ইতিমধ্যে কিন্তু রাজু মণ্ডল সহ 5 জনকে গ্রেপ্তার করেছে এনজিপি থানার পুলিশ। যে নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি এবং আগামীকাল তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। এবং এই রাজু মণ্ডলের তিনি যদিও গোটা বিষয়ে গোটা অভিযোগ কিন্তু তিনি অস্বীকার করেন এবং তার পাল্টা দাবি হলো যে বিজেপি কর্মী সমর্থক তাকে মারধর করেছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে গতকালই তাকে ভর্তি করানো হয় এবং তদন্তে নির্মিত হয় তদন্তকারী কর্তারা এনজিপি থানার পুলিশ। তারা কিন্তু স্থানীয়দের সঙ্গে যেমন কথা বলেন তিনি গোটা ঘটনা প্রেক্ষিতে কিন্তু রাজু মণ্ডল পর্যন্ত। তবে আমরা জানি যে আজই কিন্তু শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি ঘোষণা করেছিলেন যে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়, তেমনই কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে। এখানে কিন্তু কাউকে রেয়াত করা না, তো দল কোন দল করে কে কোন দল করে তা কিন্তু এখানে গুরুত্ব নেই, কিন্তু গোটা বিষয় যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই চেষ্টায় সেদিকে কিন্তু এগোচ্ছে তদন্ত। বরানগরে ব্যবসায়ীর বাড়িতে হামলায় গ্রেফতার 2। গতকালই আপনাদের দেখিয়েছিলাম সিসি ক্যামেরা ফুটেজ, যেখানে এক অভিযুক্তরা চিহ্নিত হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বরানগর থানা গ্রেফতার করে এবং আজ তাদের আদালতে পেশ করা হয়। ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এবং যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি যেখানে অভিযুক্তদের চিহ্নিত এবং তারপরে গ্রেফতার এবং আজ আদালতে পেশ করা হলো। তারপর কি হলো জানাবে অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে। অরুণ। হ্যাঁ দেখো, সুদীপ ঘোষকে এইভাবে জোরে মারধর করা হয়েছিল তার সিসি ফুটেজ সামনে আসার পর এখানে বরানগর থানার পুলিশ কিন্তু 2 জনকে গ্রেফতার করে, রাহুল যাদব এবং আয়ুষ কুন্ডু। এদের একটা বারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাদের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় এবং তাদের জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে আরো কারা জড়িত আছে সেটা কিন্তু তদন্ত করে দেখবে বরানগর থানার পুলিশ। বেশ, জঙ্গিপুর এসডিওর ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। আদালত অবমাননার রুল জারি, এসডিওর বিরুদ্ধে 27 ফেব্রুয়ারি সশরীরে হাজিরার নির্দেশ বিচারপতি রাজা বাসু চৌধুরীর। আর ঠিক কি নির্দেশ বিস্তারিত জানবো অর্ণব। দেখো, জঙ্গিপুর পুরসভার ক্ষেত্রে একাধিক নানা রকম
অসঙ্গতি প্রশ্ন ওঠা সেখানকার কাউন্সিলরদের কাছ থেকে বসিয়ে দিয়ে কার্যত সেখানে প্রশাসক বসায় সরকার, এই ক্ষেত্রে জেলা শাসক। কিন্তু সেই ঘটনা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয় গত 21শে জানুয়ারি। সব দিক বিবেচনা করে সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি রাজা বাসু চৌধুরী তিনি জানান যে পুরবোর্ড কাজ করছিল জঙ্গিপুর পুরসভায় সেই পুরবোর্ড স্বীকৃত, তা সেখানে কোনো আইনি সমস্যা নেই এবং যে কাউন্সিলররা ইতিমধ্যেই সরে গিয়েছিলেন, প্রশাসক এসেছিল, সেই কাউন্সিলরদের ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্ট, তারাই পুরবোর্ড পরিচালনা করবে। কিন্তু 21শে জানুয়ারির পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সেখানে কাউন্সিলরদের তাদের ক্ষমতা অনুযায়ী কাজ করতে দেওয়া হচ্ছে না, পুরবোর্ডকে কাজ করতে দিচ্ছে না, খোদ এসডিও প্রশাসক হিসেবে। এবং এই অভিযোগে আদালত অবমাননার মামলা হয়। সেই মামলাতেই সরাসরি এবার ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট, বিচারপতি রাজা বাসু চৌধুরী এসডিও প্রশাসক কলকাতা হাইকোর্টের নির্দেশ এভাবে অবজ্ঞা করার কারণ হিসেবে তিনি সরাসরি এজলাসে ডেকে পাঠিয়েছেন, ৬৬টির হাজিরার নির্দেশ দিয়েছেন ২৭শে ফেব্রুয়ারি এবং তার কাছ থেকেই কৈফিয়ত নেবেন। হাইকোর্টের নির্দেশে কাউন্সিলরদের ক্ষমতা ফিরিয়ে পুরবোর্ডকে কাজ করতে বলার পরও কিভাবে এসডিও কোন ক্ষমতা বলে হাইকোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে তিনি নিজের মতন করে ওই জঙ্গিপুর প্রশাসক হিসেবে কাজ করছেন, এই অবস্থায় তার কাছ থেকেই কৈফিয়ত চান এবং তার বিরুদ্ধে কেন কন্টেম্প রুল ইস্যু শোকজ বা এই ধরনের কাজগুলি হবে না সেগুলি জানতে চায় আদালত। এবং এই মামলা পরবর্তী শুনানি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। বেশ। 21শে জানুয়ারি 2026-এ জাস্টিস রাজা বাসু চৌধুরী যে অর্ডার দিয়েছিলেন যে প্রশাসক যে অ্যাপয়েন্ট করা হয়েছে সেটা ভুল এবং যে বোর্ড অফ কাউন্সিলর তাদেরকেই ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু এই অর্ডারের পরেও প্রশাসক যিনি এসডিও উনি ক্ষমতা হস্তান্তর করেন কোর্টের অর্ডারকে অমান্য করে। সেই নিরিখে আমরা একটি কন্টেম্পট ফাইল করি। বিচারপতি সেই এসডিওর বিরুদ্ধে কন্টেম্পট রুল জারি করেছে এবং ওনাকে আগামী ২৭শে ফেব্রুয়ারি পার্সোনালি কোর্টে হাজির থাকতে হবে, কোর্টকে স্যাটিসফাই করতে হবে যে কেন ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না বা ওনাকে কেন জেলে পাঠানো হবে না ইচ্ছাকৃত হাইকোর্টের অর্ডারকে অমান্য করার জন্য। এবার দেখাবো সমীক্ষার নামে বাড়ি বাড়ি তথ্য তলব। বিধানসভা ভোট সংক্রান্ত তথ্য তলবের অভিযোগ, পুলিশের জালে এক যুবক, উত্তরপ্রদেশের যুবক। সরাসরি চলে যাব, সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, কিভাবে এই উত্তরপ্রদেশ যুবককে চিহ্নিত করা গেল, কি জানা যাচ্ছে, ঠিক কি উদ্দেশ্য ছিল? দেখো, ব্যান্ডেল পঞ্চায়েতের দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরছিল এই যুবক বিকাশ শর্মা নামে। বিভিন্ন জায়গায় তারা জিজ্ঞাসা করছে বিধায়ক কি কাজ করেছে, মুখ্যমন্ত্রী কাকে চান, কি ধরনের বিজেপির বিভিন্ন রকম তারা ক্যান্ডিডেটের নাম বলছে, বিভিন্ন নাম বলছে, বিজেপি কর্মী থেকে নেতাদের নাম বলছে, তারা কাকে চান, এদের মধ্যে কাকে চান, দুর্নীতি কি হয়েছে, এলাকায় কি কাজ হয়নি, বিভিন্ন এইসব অ্যাপের মধ্যে সব লিখছে। এবং তার মধ্যেই কিছু এলাকার বাসিন্দা তাদের মধ্যে সন্দেহ হয় এবং তৃণমূল যে নেতা রয়েছে, তৃণমূল যে পঞ্চায়েত প্রধান রয়েছে, উপপ্রধান রয়েছে, তাদেরকে ফোন করে বিষয়টা জানায়। তখনই তৎকালীন তারা তৃণমূল যারা কর্মী এবং তৃণমূল যারা নেতারা রয়েছে, পঞ্চায়েত প্রধানরা রয়েছে, তারা আসেন এবং তাকে যখন বিকাশ শর্মা তাকে জিজ্ঞাসা করেন যে তুমি এই যে জিজ্ঞাসা করছো তোমার আইডেন্টি প্রুফ কি আছে, তখন তার আই কার্ড, একটা ইউটিউবার একটা আইডেন্টি কার্ড দেখায়, যে সার্ভেয়ার লেখা আছে। সেই আইডেন্টি কার্ডে গুরগাঁও হরিয়ানার অ্যাড্রেস, ইউপির অ্যাড্রেস রয়েছে, হিন্দিতে কথা বলছে। তার তৃণমূল যারা কর্মীরা রয়েছে এবং তৃণমূল পঞ্চায়েতের প্রধান রয়েছে, তারা সন্দেহ হয়, পুলিশকে বিষয়টা লিখিতভাবে দেয় যে এর কি এখতিয়ার আছে, এইভাবে যে জিজ্ঞাসা করছে বা বিজেপির হয়ে যে সার্ভে করছে বা বিজেপির হয়ে সমীক্ষা করছে, কি এখতিয়ার আছে, সেটা যখনই তাকে জিজ্ঞাসা করে এবং পুলিশকে বিষয়টা জানায়, পুলিশকে জানানোর পর সেই ছেলেটিকে পুলিশ নিয়ে যায় এবং পুলিশের হাতে তুলে দেয়। তারপরে এলাকায় একটা চাঞ্চল্য পরিবেশ তৈরি হয় যে এইভাবে যে ইউপি থেকে এসে যে এইভাবে এলাকায় যে ঘুরছে, সার্ভে করছে এবং তার পরিচয় সে হিন্দিতে কথা বলছে, তার কিছুজন ছেলেও আরও রয়েছে, আরও কয়েকজন এসেছে, তাদেরকে দেখতে পায়নি। প্রথমে তারা এলাকা বাসিন্দা দেখতে পেয়েছে, পরবর্তী ক্ষেত্রে দেখতে পায়নি। তাকে জিজ্ঞাসাবাদ যখন করে, সে বলে যে একটি জায়গায় আমি ভাড়া নিয়ে রয়েছি, হুগলি স্টেশন এক জায়গায় আমরা ভাড়া নিয়ে রয়েছি এবং বিভিন্ন জায়গায় সার্ভে করছি। ইউপি থেকে এসছেন, যতদূর সম্ভব আমাদের কাছে যতদূর বলেছেন ইউপি থেকে এসছেন। কি করছিলেন? উনি জিজ্ঞেস করছিলেন আমাদেরকে, এসে জিজ্ঞাসাবাদ করছেন যে আপনাদের এখানে এমএলএ এমপি এরা কি কাজ করেছেন, ঠিক আছে, কাকে আগামী দিন দেখতে চান। সার্ভে করছিলেন। না, কোনো নথি পাওয়া যায়নি। আমরা বলেছিলাম যে আপনারা কোথা থেকে এসছেন, তার কোনো নথি, কোনো এভিডেন্স আমাদেরকে দেখান, তো উনি কিছু দেখাতে পারেননি।
দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায় কিছু মানুষ ঘোরাঘুরি করছে এবং তারা বিভিন্ন বাড়িতে নোটিশ ছাড়াই বাড়িতে গিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে যে উনি যেটা এসছেন সরকারিভাবে ওনার এখানে বাড়িতে ঢুকে এটা করার অধিকার আছে কিনা, সত্যিই কি যদি উনি কোনো সার্ভে করে থাকেন তাহলে ওনার কাছে কোনো বৈধ নথি থাকবে, পঞ্চায়েতের নো অবজেকশন বা আমাদের ডিএম অফিসের কোনো কাগজ থাকবে, পারমিশন থাকবে। তো এইটা সন্দেহ হতে আমরা না বুঝতে পারার জন্য আমরা প্রশাসনের কাছে একটা জিডি করেছি, তাতে করে আমরা জানতে চাইছি যে সঠিক বিষয়টা কি সেটা আপনারা তদন্ত করে দেখুন। একটা ইউপি থেকে একটা ছেলে সেখানে সার্ভে করছে, এটা অবাক লাগবে না? অন্যান্য রাজ্যেও যখন বিধানসভা নির্বাচন হয়, পশ্চিমবাংলা থেকেও তো বহু সাংবাদিক, বহু ইউটিউবাররা যায় খবর পরিবেশন করার জন্য, মানুষের আওয়াজ তুলে ধরার জন্য। সুতরাং এতে তো অন্যায়ের কিছু নেই। আসলে তৃণমূলের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। ভিন রাজ্য থেকে কেউ কাজের সূত্রে পশ্চিমবাংলায় আসলেই তাকে বিজেপি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই কারণে, কারণ তারা বুঝতে পারছে 2026-এর নির্বাচনে বিজেপির কাছে তাদের পরাজিত হতে হবে। শুনানিতে ডাকায় বিএলওকে মারধরের অভিযোগ। বাবার থেকে মেয়ের বয়স নাকি 5 বছর বেশি। অসঙ্গতি থাকায় মহিলাকে এসআইআর নোটিশ পাঠানো হয়। আর সেই আক্রোশে সপরিবারে বিএলওর উপর চড়াও হওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। আমার সঙ্গে সমীর রুদ্র রয়েছে। সমীর, বিএলওর কি অবস্থা এবং এখনো পর্যন্ত পুলিশ কি ব্যবস্থা নিল গোটা ঘটনায়? দেখো, এই যে বিএলও সাহেব আলী শেখ, তিনি এখনো পর্যন্ত শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ইতিমধ্যেই কালীগঞ্জ থানার পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। যদিও প্রথম দিকে তারা অভিযোগ দিতে চাইছিল না, কিন্তু আমরা যখন খবর সম্পাদনা করি, এই খবর সম্পাদিত হওয়ার পর পুলিশের পক্ষ থেকে অভিযোগ নেওয়া হয় এবং এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। এবং যেটা অভিযোগ যে এই আলী সাহেব শেখ, তিনি কালীগঞ্জ ব্লকের 225 নম্বর বুথে বিএলও, ওই এলাকারই বাসিন্দা আরিফা বিবি। তার অভিযোগ যে তার যে এফআইআর যে শুনানি ফর্ম ফিল আপ করা হয়েছিল এবং পরবর্তীকালে ফসাদেরকে নাম উঠেছে, সেখানে তার বাবার বয়স তার থেকে 5 বছর কম দেখানো হচ্ছে এবং এর জন্য তিনি দায়ী করেন ওই বিএলওতে এবং সপরিবার তিনি এই বিএলওর উপর হামলা চালান এবং আহত হন এই বিএলও। এবং গতকাল থেকে তিনি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এখনো পর্যন্ত সেখানেই রয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ। বেশ। 3টে অবৈধ ভোটার বারবার আমাকে বলে নাম্বার ওঠাইতে হবে। আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কালকে হঠাৎ করে আমার ঘরে কি করছে যে নামটা ওঠাইতে হবে। আর এনার তো হিয়ারিং হয়ে গেছে, সামনে কার্ড ছিল, সেই কার্ড নিয়ে আমাকে পেপারে লাগাতে লাগে এবং আমার মাথা সব ফাটিয়ে দেয় এবং এই অবৈধ ভোটার গুলো আমাকে বারবার নাম দেওয়ার জন্য হুমকি দিচ্ছে, আমি মেরে দেবো। কমিশনের কাছে আবেদন জানাচ্ছি এর টিকিট কাটার ব্যবস্থা করার জন্য, না হলে আমার মতো হাজার হাজার বিএলও অলরাউন্ডার যেখানে সেখানে মারা যাবে। জেরিফা বিবি ফর্ম ফিল আপ হওয়ার পরে ওর নোটিশ আসে। প্রবলেম দেখাচ্ছিল যে সেটা হচ্ছে বয়সের একটু গন্ডগোল, যে ওটা ওর বাবার থেকে 5 বছরের বেশি বয়স। ফোনের মাধ্যমে হুমকি দেয় যে তুই জমা দিচ্ছিস না, তার জন্য বারবার ঘুরে আসছে। দাদাকে ফোনের মাধ্যমে ডেকে নেয়, কথা কাটাকাটি হয় যে তুমি কাগজ জমা দাওনি বলে আমাদের কাগজগুলো ফেরত আসছে। নোয়াজ শেখ উনি দাদাকে ধরে, জেরিফা বিবি, আইতুলা শেখ ও সোহেল শেখ, এই 4 জন ব্যক্তি দাদার উপরে চড়াও হয়ে মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। কার্ড দিয়ে মেরেছিল, ওখানে ইট ছিল, ইট দিয়েও মেরেছে এবং বাড়ি থেকে রড নিয়ে গেছে, রডের মাধ্যমে আঘাত করেছে। ভোর রাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন এবং সে সময় যাত্রী না থাকায় রক্ষা করা গেছে বড় দুর্ঘটনা। তবে কাটোয়ায় রেল কোচে কি ষড়যন্ত্রের আগুন? শর্ট সার্কিট থেকে আগুন নয় বলে সন্দেহ রেল আধিকারিকদের। কি বলছে রেল, জানবো। আবির সিসি ক্যামেরার ফুটেজে কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করতে পারা গেছে এবং সে কারণে তারা বলছেন শর্ট সার্কিট না, এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। গোটা বিষয়টা নিশ্চিত করার জন্য আগামীকাল ফরেন্সিকের টিম সেখানে যাবে, তাদের রিপোর্টের অপেক্ষাতেও তারা রয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্ম এবং স্টেশনের বিভিন্ন ক্যামেরার ফুটেজ, স্টেশন সংগঠিত বিভিন্ন এলাকার যে ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করছে, তা পরীক্ষা করছে, তারপরই তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। তবে যে পরিমাণ রেলের আর্থিক ক্ষতি হয়েছে এবং আজকে এনটিআরএফ পরবর্তী সময় ডিআরএম সহ বাকি তদন্তকারী দলের সদস্যরা যেভাবে পরীক্ষা করেছেন, তাতে তাদের বক্তব্য যে এতে শর্ট সার্কিটের মতো ঘটনা নয়, এর পিছনে অন্য কোনো কারণ হয়তো রয়েছে। বেশ। जो पूरे प्रकरण के कारणों की समीक्षा कर रहे हैं कि क्या कारण हो सकते हैं जिसकी वजह से ये प्रकरण हुआ। शॉर्ट सर्किट से ये केस नहीं हुआ है, ये गाड़ी बंद थी और इसके अंदर इलेक्ट्रिसिटी नहीं थी। सारे के सारे एंगल्स, इंटरनल क्या हो सकता है, किसी पैसेंजर्स कोई अंदर आदमी ने कर दिया या किसी और ने कर दिया। अभी हम केवल ऑब्जर्वेशन स्टेज पे हैं। विभिन्न विभागों के अधिकारियों की एक टीम जो है, एक कमेटी इसको एग्जामिन करेगी और एविडेंसेस कलेक्ट किया जा रहा है।